কিরে, আর কতক্ষণ? অনেক কাজ করেছিস, এবারে চল খেয়ে নিবি। তুই খেয়ে নে, আমি পরে যাচ্ছি, কিছুটা কাজ বাকি আছে, একেবারে যাব। তোকে ছাড়া খেয়েছি কখনো? অনেকক্ষণ থেকে খিদে পেয়েছে, তোর জন্য আমিও না খেয়ে বসে আছি। একদিনই সব কাজ করে ফেলবি নাকি? নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছিস কি দশা হয়েছে বল দেখি। এই সপ্তাহটাও ওভারটাইম করবি? শোন বন্ধু, আমরা দিনরাত এক করেও অত টাকা জোগাড় করতে পারবো না। তুই এই সামান্য জিনিসটা কেন বুঝতে চাইছিস না বল দেখি? সৎ পথে অত টাকা একসাথে জোগাড় করা সম্ভব নয়। সৎ পথে না হলে অসৎ পথে যাব, কিন্তু যে স্বপ্ন আমি দেখেছি তা পূরণ আমি করবই। তুই কি পাগল হয়ে গিয়েছিস? কি বলছিস, কোনো জ্ঞান আছে? তুই না আমার দায়িত্ব পালনের কথা বলেছিলিস, এইভাবে করবি দায়িত্ব পালন? তুই কি মানুষ? শোন, বাকি জীবনটা জেলের ভাত খেয়ে কাটাতে আমি পারবো না। আর তোর একার দেখা স্বপ্ন এটা নয়, পূরণ করতে পারলে আমিও ততটাই খুশি হতাম। ভাত খেয়ে মেঝেতে শুয়ে টিন শেডের দিকে তাকিয়ে খোলা চোখে যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেটা বোকামি ছাড়া আর কিছুই নয়। শোন তবে একটা কথা বলি, ঘুমিয়ে থাকা অবস্থায় যে স্বপ্ন আমাদের মাথায় আসে তা আসলে ঝাপসা, মাঝে মাঝে অনেক উঁচু থেকে পড়ে যাওয়ার ভয়ও দেখায়। আর ঘুমিয়ে থাকা অবস্থায় স্বপ্ন তো সকালে উঠে অর্ধেক মনেই থাকে না, বারে বারে ভাবতে হয়, মনে করতে হয়। কিন্তু খোলা চোখে যে স্বপ্ন মানুষ দেখে তা পূরণ করার আগ পর্যন্ত দেওয়ালে পেটানো পেরেকের মতো মাথায় গেঁথে থাকে। আর মানুষ সব পারে, মানুষ ভগবানও হতে পারে, আবার শয়তানও হতে পারে। মানুষ যদি সত্যিই ভগবান হতো তাহলে আমাদের ছেলেবেলার রাস্তায় কাটতো না। আমার কাছে একটা প্ল্যান আছে, যদি তুই সাথে থাকিস তাহলেও সম্ভব, আর যদি না থাকিস তাহলেও। কিন্তু আমি চাই না অতদিন ধরে ওদের কষ্ট সহ্য করতে হোক, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। তাই তোকে সঙ্গে থাকতেই হবে। কি প্ল্যান বলতো? আসলে শেষবারের মতো ওরা যখন দুজনে একসাথে এক হয়ে থাকার পরিকল্পনা করেছিল, তখন ওরা রাস্তাতেই দিন কাটাতো। রাস্তায় যখন দিন কাটাতো তখন ওদের মধ্যে অনেক বাচ্চা ছেলেমেয়েরা কেউ কেউ ভিক্ষা করে খেত, কেউ পাউরুটি বিক্রি করে, আবার কেউ কেউ এমনও ছিল যারা রাতের বেলায় ট্রেনে হকারি করে দিনের বেলায় জল বয়ে বেড়ানোর কাজ করত। কিন্তু সবাই তো আর ভিক্ষা করতে পারে না, তাই খালি পেটেই থাকতে হতো দিনের পর দিন। রাত হলেই খাবারের জন্য চিৎকার করে উঠত। আর ওরা দুজনে প্রথম প্রথম ভিক্ষা করে খেলেও পরে চিন্তা করে দেখে ওরা তো আর প্রতিবন্ধী নয়, ভগবানের আশীর্বাদে হাত পা যখন আস্ত আছে তখন কাজ করেই খেটে উপার্জন করা শ্রেয়। তাই ওরা দুজনেই অল্প মাইনেতে একটা স্টিল প্ল্যান্টে লেবারের কাজে ঢুকেছিল। ওই কারখানায় ওদের থেকে কাজ করতে হতো। এক একজনের আয় ছিল দিন প্রতি 220 টাকা, খাওয়া দাওয়া বাবদ ওদের দেওয়া হতো আরো 20 টাকা করে। ছুটির কোনো গল্পই ছিল না, কাজ করলে পয়সা, না করলে না। এক কথায় নো ওয়ার্ক নো পে। লেবারদের সাথে পশুর মতো ব্যবহার করা হতো। তারা তো আর মানুষের পর্যায়ে পড়ে না, তাদের শরীর খারাপও হতে পারে না, আর সাপ্তাহিক ছুটি তো দূরের কথা। দিনে 8 ঘন্টা ডিউটি থাকা সত্ত্বেও 12-14 ঘন্টা ধরে খাটাতো। মাসে বেতনটুকুও সঠিক সময়ে পেত না। ওভারটাইমের পয়সা চাইতে গেলে ওদের সাথে কুকুরের মতো ব্যবহার করা হতো। এত কিছুর পরেও রাতের বেলায় যখন শুতে যেত তখন রাস্তায় শুয়ে থাকা বাচ্চাগুলোর কথাই চিন্তা করত। উঠতে বসতে শুধু একটাই ভাবনা ছিল, কি করলে ওদের মুখে হাসি ফুটবে, কি করলে ওদের জীবনে একটু হলেও আনন্দ ফিরবে। যে নিজে এতটা কষ্টে জীবন অতিবাহিত করেছে সে কি করে অন্যের জন্য এতটা ভাবতে পারে বলুন তো? প্ল্যান বলতে রাস্তাঘাটে পড়ে থাকা অসহায় বাচ্চাগুলোর জন্য একটা বাড়ি বানানোর ইচ্ছা আছে। দেখ, আমাদের যেভাবে ছোটবেলা কেটেছে, আমি চাই না
ওই বিষণ্ণতায় আর কেউ জীবন কাটাক, দুবেলা দুমুঠো ভাত সবাই দিতে পারে, সেটা আত্মতুষ্টির জন্যই হোক অথবা লোক দেখানোর জন্য, কিন্তু ওদের একটা স্থায়ী ঠিকানার খুব প্রয়োজন রয়েছে, যেখানে ওরা শান্তিতে বসবাস করতে পারবে, নিজের মতন করে থাকতে পারবে। ওর বন্ধু বলে ওঠে, আরে এসবের জন্য অনেক টাকার প্রয়োজন। ও বলে, প্রতি সপ্তাহে 2 দিন আমাদের প্ল্যান থেকে খান 10 গাড়ি বাইরে যায় মাল ডেলিভারি দিতে। শুধুমাত্র সেই সময় আমাদের ম্যানেজার ফ্যাক্টরিতে যায় গাড়ি লোডিং আনলোডিং এর কাজে। সেই সময় লকারের চাবিটা কোথায় রাখা থাকে সেটা আমার জানা আছে। একটু সজাগ থেকে যদি কাজটা করা যায়, 2 বান্ডিল যদি ওখান থেকে বের করে নেওয়া যায়, তাহলেই লাখখানেক টাকা জোগাড় হয়ে যাবে, আর আমাদের কাজও হয়ে যাবে। এসব শুনে ওর বন্ধু রীতিমতো ভয় পেয়ে যায়, বলে ওঠে, তুই যা বললি এটাকে বাস্তবায়িত করা যদি সম্ভব হয় তাহলে আমাদের কাজ তো হয়ে যাবে, কিন্তু ধরা যদি পড়ি তাহলে আমাদের কপালে কিন্তু অশেষ দুঃখ আছে। ও বলল, তুই এত ভীতু কেন বল দেখি? ধরা পড়ার কথা মাথায় আনছিস কেন? আমাদের হাতে সময় খুব কম, এর মধ্যেই কিন্তু পুরো ব্যাপারটা ঘটিয়ে ফেলতে হবে। ওর বন্ধু বলে, দেখ আমার ভীষণ ভয় করছে, আমি এসবের মধ্যে নেই, তুই যা করার কর, আমি সাথেও নেই পাচেও নেই। বন্ধুর সমর্থন না পেয়ে ওখানে চিন্তা ভাবনা করে কাজটা একাই সেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলল। ম্যানেজারকে কোনো রকমে ফাঁকি দিয়ে ও এগিয়ে গেল লকার রুমের দিকে। যেহেতু ম্যানেজার কোথায় চাবি রাখে ও জানতো, তাই আর দেরি না করে ওই চাবি নিয়ে লকার খোলা শুরু করল। কিন্তু কিছুতেই ওই চাবি দিয়ে লকার খোলা যাচ্ছিল না। প্রায় 10 মিনিট ধরে ও চেষ্টা করেই চলেছে। এবারও রীতিমতো ঘাম হওয়া শুরু হয়েছে, ভয়ে ওর হাত পা কাঁপছে। অনেক চেষ্টা করার পর অন্য একটা চাবি দিয়ে লকার খুললেও তাতে কোনো টাকার বান্ডিল ছিলই না। এক কথায় খুচরো কিছু টাকা ছিল, কিন্তু ওখান থেকে টাকা সরালে ম্যানেজার বুঝে যাবে। সেই ভয়ে ও সব ঠিকঠাক করে রেখে দিয়ে চলে আসে বন্ধুর কাছে। এসে সবটা বলে, কি দরকার তোর এসব করা? আমার কথা ভাব, আমাদের কথা ভাব। সাধ্য নেই যখন লোকের কথা তো ভাবার কি আছে তোর? যদি ধরা পড়ে যেতিস কি হতো বল দেখি? কাজটাও যেত, সাথে মান সম্মানটাও। বরং এক কাজ করি, টাকাটা ঝেড়ে নিয়ে চল, এই শহর থেকে চলে যাই অন্য কোথাও, নিজেদের শখ আহ্লাদ পূরণ করি। কি হবে লোকের কথা ভেবে? ও বলল, আমরা চোর নই যে চুরি করে বড়লোকের টাকা মেরে নিজে বড়লোক হওয়ার দৌড়ে নামব। যাদের অনেক আছে তাদের কাছ থেকে অল্প একটু নিয়ে গরিব অসহায়দের সাহায্য করলে কিচ্ছু যায় আসবে না, কিন্তু ওই টাকায় নিজের চাহিদা মেটানোর কোনো মানেই হয় না। বড় হতে চাইলে নিজের কষ্টের টাকায় হ না, কে বারণ করেছে? বাপের টাকাই হোক কিংবা লোকের টাকায়, সেই টাকায় ফাট মারার ইচ্ছে আমার নেই। এই সপ্তাহে আবার চেষ্টা করব টাকাটা বের করার। বন্ধুকে বলল, তুই পারলে ফ্যাক্টরিতে গিয়ে ম্যানেজারকে একটু ব্যস্ত রাখিস, যাতে আমি আরো কিছুটা সময় পাই। বন্ধু বলল, ঠিক আছে, তাই হবে। আর সেই ফাঁকে ও আবারও লকার রুমের দিকে যায়। যে লকারটা খুলতেই ও চক্ষু চড়ক হয়, দেখে 8-10টা 500 টাকার বান্ডিল। ওর মন খুশিও হলো, আবার খানিক ভয়ও পেল, যেহেতু এত টাকা আগে কখনো দেখেনি। ও চারদিকে একবার দেখে নিয়ে আর সময় নষ্ট না করে কিছু টাকা লকারে রেখে বাকি টাকা একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে সব ঠিকঠাক করে রেখে সেখান থেকে বেরিয়ে আসে। এসেই বন্ধুর অপেক্ষায় স্টাফ রুমে অনেকক্ষণ বসে থাকার পর হঠাৎ চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। চোর চোর শব্দ শুনেও প্রচণ্ড ভয় পেয়ে যায়। টাকাগুলো ঘর থেকে বের করে এদিক ওদিকে তাকিয়ে সোজা যায় ফ্যাক্টরির পেছন দিকে। সেখানে গিয়ে মাটিতে কিছুটা গর্ত খুঁড়ে
সেখানেই টাকাগুলো রেখে মাটি চাপা দিয়েও কাজের জায়গায় যায়। গিয়ে দেখে কয়েকটা লেবারকে সন্দেহবশত প্রচণ্ড মারধর করা হচ্ছে। ততক্ষণে সবাই জেনে গিয়েছে টাকা চুরির ঘটনা। কিন্তু কে, কিভাবে চুরি করেছে তার কোনো প্রমাণ কারোর কাছে নেই। ওর বন্ধু ওর কাছে এসে কানে কানে ফিসফিস করে বলল, দেখ, ঠিক এই কারণেই বারণ করেছিলাম। যাই হোক, টাকাগুলো কোথায় রেখেছিস? ও বলল, ঠিক রাখা আছে। এখন এসব কথা এখানে জানতে চাস না তো? ওর বন্ধু ওকে বলল, আমাকে না বলার কি আছে? আমি কি কাউকে বলে দেবো নাকি? বল না, টাকাগুলো কোথায় রেখেছিস? ওর বন্ধুর ব্যবহারে ওর কোথাও যেন সন্দেহ হচ্ছিল। বারবার একই কথা ওড়াচ্ছিল। কিছুক্ষণ পরে ফ্যাক্টরির মালিক সঙ্গে পুলিশ নিয়ে হাজির হয়। এসে সবার উদ্দেশ্যে একটাই কথা বলে, এটা 1-200 টাকার ব্যাপার নয়, প্রায় 5.5 লক্ষ টাকার ব্যাপার। আমি জানি এই চুরি কোনো মানুষের একার দ্বারা করা সম্ভবই নয়। তাই বলছি, যদি কেউ জেনে থাকে যে কে এই কাজ করেছে, তাকে 10 লক্ষ টাকার নগদ পুরস্কার দেওয়া হবে এবং কোনো কাজ না করেও তাকে বেতনের 3 গুণ করে প্রত্যেক মাসে দেওয়া হবে। এই কথা শুনে ওর বন্ধু ওর দিকে তাকিয়ে মনে মনে খুশি হয়ে এমন ইঙ্গিত দিল যেন এখনই চোর ধরিয়ে দেবে। ভাবাও শেষ আর বলাও শেষ। সবার সামনে দাঁড়িয়ে ওর এত বছরের বন্ধুত্বকে মাটিতে মিশিয়ে দিয়ে ওকে নগ্ন করে দিল সবার সামনে। বলল, এই যে স্যার, এই ছেলেটা চুরি করেছে। আমি দেখেছি ওকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে লেবার রুমের দিকে যেতে। ফ্যাক্টরির মালিক মুচকি হেসে ওকে সোজা পুলিশের হাতে তুলে দেয়। যেতে যেতে বন্ধুর চোখের দিকে তাকিয়ে বলে, আজ তুই তোর নিজের মা বাবাকে সারা জীবনের মতো হারিয়ে ফেললি। আমার মতো করে আর কেউ তোকে এত ভালোবাসবে না। কয়েক বছর পর ও পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে যায়, যেহেতু কোনো প্রমাণ মেলেনি। জেলে থাকা অবস্থায় খবর পেয়েছিল যে ফ্যাক্টরিতে ওরা কাজ করত, সেই ফ্যাক্টরিতে আগুন লেগে 46 জন লেবারের মৃত্যু হয়। ওই ফ্যাক্টরি এখন পরিত্যক্ত। জেল থেকে বেরোনোর পর ও সোজা যায় ওই ফ্যাক্টরির পিছনের দিকে, সেই অকর্ষিত জায়গায় যেখানে ও সেই টাকাগুলো পুঁতে রেখেছিল বছর কয়েক আগে। সেই জায়গায় দাঁড়িয়ে ও নিজের মনে মনে প্রতিজ্ঞা করে, যদি কখনো ওই বাচ্চাগুলোর জন্য ভালো কিছু করতে হয়, তাহলে ওই পাপের টাকায় নয়, নিজের মেহনতের টাকায় করব।